2007 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ম্যাচে প্রথম একসঙ্গে মাঠে নেমেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম ও মাহমুদুল্লাহ। 11 বছর পর গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেটের এই 5 তারকাকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শততম ম্যাচ খেলেছে বাংলাদেশ। এদিন 2 বল বাকি থাকতে উইন্ডিজের কাছে 4 উইকেটে হেরে গেলেও 50 করেছেন তাদের 3 জনই। এর আগে এই 5 খেলোয়াড় একসঙ্গে 69টি ওয়ানডে, 29টি টি-20 ও 1টি টেস্ট ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। এই 99 ম্যাচের 47টিতেই জিতেছে বাংলাদেশ এবং 2012 ও 2014 এশিয়া কাপে ফাইনালে পৌঁছে একটুর জন্য হাতছাড়া হয়েছে শিরোপা। গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালস পর্যন্ত পৌঁছানো বাংলাদেশের কারিগরও মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ। 30-এর কোঠায় থাকা তামিম ও 30 পেরোনো সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ এখনো 3 ফরম্যাটেই খেলা চালিয়ে গেলেও শুধু ওয়ানডে ফরম্যাটে খেলছেন 35 বছর বয়সী মাশরাফি। নানা আলোচনা সমালোচনার মধ্যেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে রাজনীতির মাঠে নামার পরই গুঞ্জন উঠেছে আগামী বছর ইংল্যান্ড বিশ্বকাপ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন নড়াইল এক্সপ্রেস। তবে বাকি 4 জনের আরো 5 বছর টপ লেভেলে খেলার ক্ষমতা আছে জানিয়ে ক্রিকেট বিশ্লেষকদের অনেকে বলছেন এই 5 তারকার বিকল্প এখনো খুঁজে না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেটের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন খোলা, আর প্রতিদিনের মতো ফেসবুক আর ইউটিউবে তা আছি বাংলাদেশ ক্রিকেটের 5 তারকাকে নিয়ে আপনাদের প্রশ্ন মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল। স্বাগত আপনাদের 3 জনকে। গাজী আশরাফ হোসেন লিপু, আপনাকে দিয়েই শুরু করি যে এই 5 তারকা চলে গেলে কি হবে, সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর পর কি হবে, এই নিয়েও আমরা একটা দীর্ঘ সময় আলোচনা করছি, আপনারাও একটা দীর্ঘ সময় বলছেন। এ ভয়টা কি বাড়াবাড়ি নাকি এ ভয়টা ক্রমেই তীব্র হয়ে উঠছে? না, ভয়টা তীব্র হয়ে উঠবে কোনো এক সময়, আবার খুব বাড়াবাড়িও না। আমি এই জন্য বলবো যে আমাদের সামনে কিছু জিনিস মানে আমরা দেখেছি যার থেকে অনেকে বলে না দেখার পর কিছুটা বিশ্বাসও করে, যেটা আমরা শ্রীলঙ্কার কথা বলতে পারি যে তাদের দিলশান চলে যাওয়ার পরে, মুত্তিয়া মুরালিধরন চলে যাওয়ার পরে, জয়াবর্ধনে দেন উইকেট ব্যাটসম্যান, উইকেট ব্যাটসম্যান ছিল মানে যিনি অধিনায়ক ছিলেন, আরে আমাদের কমেন্ট্রি করলো ওয়ার্ল্ড কাপে, সাঙ্গাকারা, সাঙ্গাকারা, এদের রিপ্লেসমেন্টটা কিন্তু হয়নি, এখনো হয়নি। এখনো শ্রীলঙ্কা স্ট্রাগল করছে। এক একজন 11,000, 12,000, 14,000 এত রান করেছে, তারপরেও সারা বিশ্বের বিভিন্ন দেশে তারা ক্রিকেট খেলেছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্ট কন্ডিশনে হোমে সফলতা এনেছে। ঠিক একইভাবে আমাদের এই তারকারা এই কয়েকটি স্থান কিন্তু আপনি সংবাদ ইয়েতে বললেন কিছুক্ষণ আগে, 10 বছর ধরে এই জায়গাটা অকুপাই করে রেখেছে। এই জায়গাটা তো অন্য কেউ আসেনি। সো তাদের অভিজ্ঞতা ওভারনাইট কেউ রিপ্লেস করে ফেলবে এটা আশা করা বোকামি। হয়তো ভালো মানের আমরা প্লেয়ার পাবো, বাট সেই জায়গাগুলো দখল করে সেরকম উইন উইন সিচুয়েশনে গিয়ে ম্যাচ জেতা এটা কিন্তু কঠিন ব্যাপার। ধরেন বাংলাদেশ এই টিমেরই হাতে গোনা কিছু খেলোয়াড়ের অভিজ্ঞতা আছে যে এশিয়া কাপের ফাইনাল খেলার মনের অবস্থা কেমন থাকে, একদম একটা ক্রাঞ্চ সিচুয়েশনে কি অবস্থা তৈরি হয়, সেটা খেলার সৌভাগ্য কিন্তু সবার হয় না। সো সেই আলোকে আমি বলবো যে তাদের প্রস্থানের পরে একটু তো সমস্যা হবেই, সব জায়গায় ওভারনাইট ফিল আপ হবে না। তো তার জন্য আমাদের আমি মনে করি যে একটা হচ্ছে বিকল্প খোঁজা, তারপর হচ্ছে বিকল্প গড়া। এই কাজটা খুব ইম্পর্টেন্ট। খোঁজাটা যেমন ইম্পর্টেন্ট, যা এর মধ্যে প্রতিভা আছে, এই খেলোয়াড়টা ওই জায়গায় যেতে পারে, তারপর হচ্ছে তাদেরকে গড়তে হবে, তাদেরকে খেলার সুযোগ দিতে হবে। নট অনলি ন্যাশনাল টিম, কম্পিটিটিভ ক্রিকেটে, দেশের মানে ঘরোয়া ক্রিকেটের কম্পিটিটিভ স্টেজ, দেন এই টিমের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেওয়া, দেন বিকল্প গড়ার চেষ্টার কথা শুনেছি আমরা, নানা সময় বিকল্প খুঁজতেও দেখেছি বাংলাদেশ দলে। কেন লাভ হয়নি সেটা তো আমি শুনবোই। আমি নাজমুল আবেদিন ফাহিম আপনার কাছে যেতে চাই যে আপনি খুব ঘনিষ্ঠভাবে এই ক্রিকেটারদেরকে গড়ে উঠতে বড় হতে দেখেছেন। আসলে মানে জাদুটা কি, মানে কি কারণে এই 5 জন মিলে এমন একটি কেমিস্ট্রি তৈরি করেন এবং এই 5 জন এমন আলাদা আলাদা ভাবে এমন তারকা হয়ে ওঠেন যে এই 5 জন মিলে মানে খেলছেন 100তম ম্যাচ, সেটাও বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সেলিব্রেট করে? মানে জাদুটা কি?
ধন্যবাদ। অফকোর্স এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি বলবো, যে একটা দলে 5 জন খেলোয়াড় এত দীর্ঘ সময় ধরে একসাথে খেলছে। এটাও একটা অন্যতম কারণ যে বাংলাদেশ দল এখন ভালো করছে, রিসেন্টলি যে ভালো করেছে, এটাও একটা অন্যতম কারণ। ওদের যে অভিজ্ঞতাটা হয়েছে, ওরা নিজেদেরকে যে জায়গায় উঠিয়ে নিয়ে আসতে পেরেছে, সেটা একটা বড় কারণ বাংলাদেশের সাকসেসের। বাট আপনি যে প্রশ্নের প্রথমেই করেছেন, সেটা একটু রেফারেন্স আমি একটু বলি যে সত্যি এটা খুব চিন্তার বিষয় যে ওরা গেলে কি হবে। কারণ এই মুহূর্তে ওরা যারা আছে, ওদের থেকে যারা ওদেরকে রিপ্লেস করবে, যতটুকু দূরত্ব হলে আমরা স্বস্তি পেতাম, আসলে দূরত্বটা তার চাইতেও বেশি, যেটা একটু অ্যালার্মিং। বেশি হওয়ার অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ যে আমরা নতুন একটা দেশ যারা ক্রিকেট খেলছি, এবং ওটা হয়তো আমরা ওইভাবে রিয়েলাইজ করিনি যে পরবর্তী প্রজন্মকে কীভাবে তৈরি করতে হবে, সেটা আমরা ওইভাবে রিয়েলাইজ করিনি। বাট এখন আস্তে আস্তে সেটা আমরা অনুভব করছি। যারা ডেভেলপড ক্রিকেটিং নেশন আছে, তারা কিন্তু ব্যাকআপ প্লেয়ারদেরকে ওইভাবে তৈরি করে, কিন্তু ব্যাকআপ প্লেয়ারের সাথে কিন্তু মূল খেলোয়াড়ের একটা দূরত্ব থেকেই যায়। কারণ ওই হবে, একটা টেন্ডুলকার আপনি ওভারনাইট পাবেন না, একটা সাকিব আপনি ওভারনাইট পাবেন না, কিন্তু একটা সাকিবের থেকে পরবর্তী সাকিবের যে দূরত্বটা যতটুকু হলে আপনি স্বস্তি পাবেন, সেইখানে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। এটা আমরা অনেকটা পিছিয়ে আছি। তো হোপফুলি এখন আস্তে আস্তে হয়তো ক্রিকেট বোর্ড বা যারা এই কনসার্ন আছেন, তারা আস্তে আস্তে এই জিনিসটা লক্ষ্য করবেন, এবং পরবর্তী জেনারেশন ক্রিকেটারের জন্য ভালোভাবে উঠে আসতে পারে সেই জিনিসটা দেখবেন। আর জাদু যেটা বলবো, যে আমার মনে হয় সেই সময়টায় দারুণ এক ধরনের ক্ষুধা ছিল, এবং সেই ধরনের তখন যেসব ধরনের প্রোগ্রামগুলো হয়েছিল, খুব এফেক্টিভ প্রোগ্রাম ছিল। মেধার ব্যাপার যদি বলি, তখন মেধাবী খেলোয়াড় ছিল। এখন আমার মনে হয় তার চাইতে মেধাবী খেলোয়াড় আছে। গত 5-7 বছর আমরা অনেক মেধাবী খেলোয়াড় পেয়েছি, বাট আমার মনে হয় সেই মেধাবী খেলোয়াড়দের আমরা ঠিকভাবে গড়ে তুলতে পারিনি। এটা কি ধরনের এফেক্টিভ প্রোগ্রামের কথা বলছেন সাকিবদের সময়? তখন যে ধরনের চিন্তা ভাবনা ছিল প্রোগ্রামগুলির ভেতরে, যে ধরনের কোচিং স্টাফ ছিল, যে ধরনের প্ল্যানিং ছিল, যে ধরনের কমিটমেন্ট ছিল, সবচেয়ে সর্বোপরি যে ধরনের ক্ষুধা ছিল সবার মধ্যে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে কিন্তু কিছুটা কমে গেছে। সেটা একটা বড় কারণ, এবং সেটা একটা বড় ছিল। শুধু যে 5 জন অ্যাকচুয়ালি ছিল তা না, কিন্তু ওদের সাথে কিন্তু আরও কিছু খেলোয়াড় ছিল যারা খেলেছিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট বেশ কিছু খেলেছিল, তার মধ্যে এই 5 জন কিন্তু সার্ভাইভ করে গেছে। হয়তো 10-12 জন খেলোয়াড় ছিল যারা আন্তর্জাতিক খেলা খেলেছিল, কেউ হয়তো 10টা, কেউ হয়তো 15টা খেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, তার মধ্যে থেকে এই 5 জন সার্ভাইভ করে গেছে, এবং তারা সত্যিকার অর্থে প্রচুর পরিশ্রম করেছে। এটা আমরা দেখেই যে প্রচুর পরিশ্রম করেছে, তাদের কমিটমেন্ট, তাদের প্যাশন দুর্দান্ত রকমের, এবং সেটা একটা অন্যতম কারণ, যেটা আস্তে আস্তে কিন্তু এখন কেমন করে যেন হারিয়ে গেছে। সেই জিনিসটা আমি চোখে দেখি না, সেই জিনিসটা আমি জানি না কেন এটা হয়েছে। সেটা কি আসলে মানে বোর্ডকে করতে হবে, সংগঠকদের করতে হবে, না খেলোয়াড়দের করতে হবে? সবাইকে করতে হবে। আমার মনে হয় এটা একটা কালচারের ব্যাপার, যে কালচার আপনাকে উদ্বুদ্ধ করবে, যে কালচার আপনার ভেতরে সেই বার্নিং ডিজায়ারটা তৈরি করবে। কেন প্যাশন চলে যায়? কেন অনেক সময় সাকসেস বোধহয় আপনাকে একটু কমপ্লিসেট করে ফেলে। সাকিব তামিম মুশফিকের টিম সাকসেস পাচ্ছে, তাতে জুনিয়র ক্রিকেটাররা সেভাবে না, অনেক সময় হয় কি, সাকসেস আপনি অটোমেটিক ধরে নেন, আপনি বোধহয় অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে যাবেন। এর পেছনে যে পরিশ্রমটা দরকার, যে অধ্যবসায়টা দরকার, যে স্যাক্রিফাইসগুলো দরকার, আস্তে আস্তে সেটা আমরা ভুলে যাই। আমরা টু বি অনেস্ট, আমি যদি প্র্যাকটিক্যালি বলি, আমরা দেখি একজন বড় খেলোয়াড় কি সানগ্লাস পড়ছে, ওটার দিকে মনোযোগ বেশি থাকে, বরঞ্চ বড় খেলোয়াড়টার পরিশ্রমের পেছনে যে কি পরিশ্রম ছিল, ওটার দিকে ততটা আমরা মনোযোগ দিই না। মাশরাফি বা সাকিবও কিভাবে হয়ে উঠেছে, সেটা খুব যে অস্বাভাবিক তা না, কিন্তু এরকমই হয়। কিন্তু এখন বোধহয় সময় সেটা রিয়েলাইজ করা, যে ওদের পেছনে যে পরিশ্রমের ব্যাপারটা আছে, ওরা যেই কমিটমেন্ট নিয়ে ওরা, মাশরাফির কথাই বলেন যে কি পরিমাণ পরিশ্রম করে আবার ফিরে আসা। মুশফিককে আপনি রেগুলার দেখতে পাবেন, যখন প্র্যাকটিস শেষ তারপরে 1 ঘন্টা প্র্যাকটিস করছে। তামিমকে দেখতে পাবেন জিমে। সো এগুলো কিন্তু এমনি হয়নি, ওদের প্রচুর পরিশ্রম করেছে ওরা, এবং সেটার ফলেই ওটা পাচ্ছে এখন। অগর মন্ডল, আপনি যদি আমাদেরকে শুরুতেই এটা বলেন যে আসলে আর কতদিন এরা খেলবেন বলে আশা করা যায়? 2019-এর বিশ্বকাপে তো এরা প্রত্যেকেই খেলছেন, এরপর মাশরাফি চলে যেতে পারেন, আর না খেলতে পারেন তেমন একটা গুঞ্জন যেমন আছে। অন্যরা কি 2023 পর্যন্ত থাকতে পারবেন মনে করেন? দেখেন, আমি জ্যোতিষী না, কে কখন সরে যাবেন, কে কিভাবে যাবেন আমি বলতে পারবো না। মাশরাফি সরে যাবেন সেটাও মাশরাফিকে ঠিক করতে হবে তিনি কখন সরবেন। তবে আমি নিশ্চিত একজন পেশাদার ক্রিকেটার না, পেশাদার অ্যাথলেট, খেলোয়াড় যেভাবেই বলি, তিনি সবচেয়ে ভালো জানেন। এবং তিনি যদি কখনো তারকা থেকে মহাতারকার পর্যায়ে চলে যান, তার নিজেরই উপলব্ধি করার বিষয় থাকে যে তার নামটা কাদা জলে ধুলোবালিতে গড়াগড়ি হওয়ার আগেই তিনি সরে যাবেন, যখন মানুষ বলতে পারেন যে কেন তিনি চলে গেলেন। প্রশ্ন উল্টো না হয় যে উনি যাচ্ছেন না কেন। যে কারণে সচিন টেন্ডুলকার বিদায় নিলে তার বিদায়ী বক্তৃতা এখনো ক্রিকেট ইতিহাসে লেখা থাকে, যে কারণে একজন স্টিভ ওয়ার চলে গেলে তার লাল রুমালের স্মৃতি নিয়ে এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটের উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকে। সুতরাং কে কবে সরে যাবেন, কিভাবে সরে যাবেন সেটা বলা যায় না। আমি বরং একটু পেছন ফিরে যেতে চাই, যে প্রত্যেকটা দলেরই এক একটা সময়ে রূপান্তর ঘটে। অস্ট্রেলিয়া, লিপু ভাই বলেছেন বাংলাদেশ বা আমাদের
যে অস্ট্রেলিয়ার একটা সময় সেই আর্লি 80s-এ তার যখন এর থেকে আমাদের তারকাদের প্রতি শ্রদ্ধা রেখেও বলি, সেই সময় মহাতারকা ছিল অস্ট্রেলিয়ান দলে, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, মার্শ, টমসন, লিলির মতন তারকারা চলে গেল, অস্ট্রেলিয়া ক্রাইসিসে পড়লো, আবার তার রূপান্তরের ঘটনা ঘটলো। অপ্রতিরোধ্য একটা টিম রেখে গেলেন, সেটা অ্যালেন বর্ডার ঠিক করলেন, সেই অপ্রতিরোধ্য গতিতে মার্ক টেলর থেকে স্টিভ ওয়া চালিয়ে গেলেন, রিকি পন্টিং পেলেন। আমি আশাবাদী, আমি কখনোই হতাশার কথাটা শুনতে চাই না, আমি বরং একটু অন্যভাবে দেখি যে বাংলাদেশের যে 5 জন ক্রিকেটারকে একটু আলাদা করে দেখছেন বা দেখতে হচ্ছে আমাদের, সেটা তাদের সাফল্যের জন্য, তাদের পারফরমেন্সের জন্য। এরা আমাদের তুলনামূলকভাবে দ্বিতীয় প্রজন্মের ক্রিকেটার টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে। তো সেই দ্বিতীয় প্রজন্ম, সেই সময়ই তো আসলে বাংলাদেশের উত্থান আন্তর্জাতিক ক্রিকেটে। উত্থান, সেইটা আপনি 2000 পরে এরা একসঙ্গে খেলা শুরু করলো 2007-এ, সেটা টি-20 দিয়ে। এই জায়গা থেকে তো মাত্র 5-7 বছরের ব্যবধানে এদের আবির্ভাব, তারা 10টা বছর টেনে নিয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে বড় সাফল্য। আমি পরিসংখ্যান দিয়ে, সংখ্যা দিয়ে মাপকাঠি করতে রাজি না, বরং আগে এদের সামনে কোনো রোল মডেল ছিল না, এদের সামনে কারো সামনে বিশ্বসেরা অলরাউন্ডার ছিল না। একজন ভালো যোগ্য অধিনায়ক, আমার পাশে একজন অধিনায়ক আছেন, শ্রদ্ধা রেখেই বলছি যে এমন অধিনায়ক ছিলেন না মাশরাফির মতন, যে নামটাই বড় রকম, ড্রেসিং রুমে অন্যরকম একটা উত্তাপ ছড়িয়ে দেওয়ার জন্য। এদের সামনে তাই আছে, তো হতাশ হওয়ার কি আছে আমি এখন এইটাই বুঝি না। আমি আশাবাদী ওই যে পরের প্রজন্ম, কিন্তু কেন কোনো রিপ্লেসমেন্ট? কারণ আপনি নিজে ক্রীড়া সাংবাদিক হিসেবে আমাকে মনে করিয়ে দিবেন নিশ্চয়ই, এবং আপনার মনে থাকবে আরো বেশি। মানে এক বছরে বোর্ডের প্রধান কর্মকর্তাদের কাছ থেকেও আমরা নানা সময় শুনেছি একে দিয়ে হচ্ছে না, একে বাদ দিয়ে দেবো, এই 5 তারকার মধ্যে একে এ থেকে বাদ দিয়ে দেবো, একে ওই ফরম্যাট থেকে বাদ দিয়ে দেবো, কিন্তু তারপর আসলে বাদ দিয়ে উঠতে পারেনি, মানে বোর্ডের সর্বোচ্চ কর্মকর্তা বলবার পরেও, কারণ কোনো রিপ্লেসমেন্ট পাওয়া যায়নি। আতঙ্কটা সেখানে একটু দানা বাঁধে কিনা? না, আমার এটা আতঙ্ক দানা বাঁধে না, এটাই হচ্ছে জ্ঞানের সংকট, ক্রিকেট বোঝার ঘাটতি। আপনি চাইলেই বাদ দিতে পারেন না, এবং ওদের কৃতিত্ব ওখানে যে আপনি বাদ দিতে চাচ্ছেন, তারা ফিরে আসে। আমি এই অন্যদের খাটো করছি না, ওরা নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান, নিজের পারফরমেন্স দিয়ে এগিয়ে যান, যে আপনি চাইলেই বাদ দেওয়া যায় না। আমি সে কারণে শুরুতেই বলেছিলেন কে কখন সরে যাবেন, মাশরাফি টি-20 থেকে বিদায় নেবেন, এটা বোর্ড কর্মকর্তারাও জানতেন না, কারণ কোনো সাংবাদিকও জানেননি, টস করার পরে বলে দিয়েছেন। সেই কারণে মাশরাফি কিনা, মাশরাফি অবশ্য মঙ্গলবারও বলেছেন যে মিরপুরে এটাই তার শেষ ম্যাচ কিনা, সেটা বলবারও সময় এখন আসেনি। একজন দর্শক আছেন, আমি ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। জি, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বলুন প্লিজ ভাই, শুনছি পরিষ্কার। জি, আমি মিরপুর থেকে বলছি। হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে গাজী লিপু ভাইয়ের কাছে, যে আমরা শুধু ক্রিকেটারদের বিকল্প ক্রিকেটার খুঁজতেছি আমরা, বাট মাশরাফির মতো একজন অভিজ্ঞ যে আমাদের অধিনায়ক, ওনার কোনো বিকল্প হিসেবে আমরা কোনো আলোচনায় নিয়ে আসতেছি না। এটার কারণটা কি? উনার বুঝতে পারিনি। অধিনায়কের বিকল্প, মাশরাফি অধিনায়কের বিকল্প খুঁজছে না কেন? হ্যাঁ, অধিনায়কের বিকল্প। জাহাঙ্গীর আলম, আপনার প্রশ্নটির উত্তর নেব একটা বিরতির পর। আমি আসছি গাজী আশরাফ হোসেন লিপু আপনার কাছে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। গাজী আশরাফ হোসেন লিপু আপনার কাছে প্রশ্ন রেখে গেছিলেন মিরপুরের জাহাঙ্গীর আলম, যে মাশরাফির মতো অধিনায়ক কোথায় পাওয়া যাবে, সেই বিষয়ে আমাদের এখন চিন্তা করা উচিত কিনা। ইনফ্যাক্ট মাশরাফির মধ্যে তো নিঃসন্দেহে একটা খুব দারুণ একটা লিডারশিপ কোয়ালিটি আছে। তো এটা আসলে সবার মধ্যে থাকে না, মানে নিজের চেয়ে দল নিয়ে বেশি ভাবনা, আরেকজনকে নিয়ে বেশি ভাবনা, স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারটা নিয়ে ভাবনা, অ্যাজ ওয়েল একটা সময় ঢাকার ক্লাব ক্রিকেট কিন্তু অনেক গুরুত্ব পেত, সেই ক্লাব ক্রিকেটও কিন্তু তিনি অনেকগুলো বড় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন, সেখান থেকে অনেক কিছু শিখেছেন। এই সুযোগগুলো কিন্তু আজকাল তার মানে কেউ মানে তৈরি হয়ে যান নাই মাশরাফি, না আজকাল কিন্তু মানে পাওয়া যায় না। আর কিছু কিছু যে সামনের থেকে করে দেখানোর একটা যে সাহস কিংবা মানসিকতা, এটা অনেকের মধ্যে থাকে না। অনেকে দেখবেন যে কিছুটা পিছিয়ে চলে যায়। কেউ আবার আমরা 92-তে ইমরান খানের কথা বলি ওয়ার্ল্ড কাপে, যে তিনি সামনে এসে ব্যাট করে দলকে জিতিয়ে দিলেন। এইটা একটা ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। অ্যান্ড অ্যাজ ওয়েল আমি আরেকটা কথা বিশ্বাস করি, যে কোন একটা সময় ধরেন বাংলাদেশ টিমের যে অবস্থা ছিল, সে 10 বছর আগের কথাই বলি, তখন যদি আপনি রিকি পন্টিংকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন করে দিতেন, রিকি পন্টিংও বাংলাদেশ টিমকে জেতাতে পারতো না। বাট এই মুহূর্তে মাশরাফির সঙ্গে যারা আছে, সাকিব, তামিম, রিয়াদ অ্যান্ড আদার্স জুনিয়র্স যারা আছে, তারাও কিন্তু এমন একটা স্টেজে তৈরি হয়েছে যে
মাশরাফির ইনপুটের সঙ্গে তাদের আউটপুট সংমিশ্রণে বাংলাদেশকে সফলতা এনে দিতে পারবে। বাট উনি যে ভদ্র যে কথাটা বলেছেন, ইয়েস, লিডার দলকে মোটিভেট করা, কার মনটা খারাপ, কে রান করতে পারেনি, কে দলে আজকে সুযোগ পাওয়া উচিত ছিল পায়নি, তাকেও আগামী খেলার জন্য প্রস্তুত করা, এই ব্যাপারে আমরা দেখি যে মাশরাফির অনেক হি ইজ এক্সেপশনাল প্রবাবলি। এখন দীপু, আপনি কথায় কথাই বললেন যে ক্লাব ক্রিকেটটা সে সময় খুব অন্যরকম ছিল, অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমরা দেখলাম যে এই সময়টাতে, মানে তার মানে মাশরাফির সমসাময়িক যদি আমরা সাকিব, তামিম, মুশফিক সবাইকেই ধরি, যে তারাও আসলে নানা পর্যায়ের ক্রিকেট খেলে জাতীয় দলে উঠে আসতে পেরেছেন। যত আপনারা নানা পর্যায়ের ক্রিকেট বাড়াতে বলেছেন, এমনকি স্কুল পর্যায় পর্যন্ত ক্রিকেটের ওই স্কুল ক্রিকেটও শুরু করতে বলেছেন, ক্রিকেট তো তত আসলে বেশি মাত্রায় এই জাতীয় দল কেন্দ্রিক হয়ে উঠছে কিনা? এই মুহূর্তে জাতীয় কেন্দ্রিক এই জন্য যে তখন আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজারটা অনেক কম ছিল, বাইল্যাটারাল সিরিজে আমাদের অংশগ্রহণের মাত্রাটা অনেক কম ছিল। তো সে কারণেই ক্লাব ক্রিকেট খেলার সুযোগটা তাদের অনেক বেশি ছিল, কিংবা ক্যালেন্ডারটা এমনভাবে তৈরি করা হতো যাতে তাদেরকে পাওয়া যায় দেশে ক্রিকেট খেলার জন্য। এটা একটা কারণ ছিল। এখন দেখা যাচ্ছে যে তাদের ব্যস্ততা এত বেড়ে গেছে যে সবসময় তাদেরকে পাওয়া যাবে এইভাবে ক্লাব ক্রিকেটটাকে করা অনেক সময় মুশকিল হয়ে যাচ্ছে। সেই জায়গায় বিপিএল স্থান করে নিয়েছে, বিপিএলে তাদের প্রায়োরিটিটা বেশি থাকছে। আর কিছু বিশ্রাম না পেলে তাদের ইনজুরি কিংবা তাদের মানসিকভাবে তাদেরকে রিফ্রেশ করার সুযোগটাই বা কোথায়, সেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। কিন্তু অন্য খেলোয়াড়দের তৈরি করতেও নানা পর্যায়ের ক্রিকেটটা যথেষ্ট পরিমাণে চলছে কিনা? আমার মনে হয় ওভারঅল ক্যালেন্ডারের দিকে তাকালে ডেফিনেটলি চলছে। কোয়ালিটি ক্রিকেট চলছে কি না সেটা নিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে। তার সঙ্গে একটা প্রশ্ন যেটা পত্রিকায় আমি দেখি, যেটা আমাকে খুব বিচলিত করে, সেটা হচ্ছে যে আম্পায়ারিং এর মান নিয়ে কথা। খেলার মাঠে কি হবে সেটা আগের থেকে ডিফারেন্ট স্তরে সেটা সিদ্ধান্ত হয়ে যায়। আন্তর্জাতিক মানে ক্রিকেটার তৈরি হচ্ছে, আম্পায়ার তৈরি হচ্ছে এবং না। কিছু ইনস্ট্রাকশন যায় যে কে কখন কিভাবে আউট হবে, এগুলো আমার কাছে খুব অবাক লাগে। যেখানে নাকি জিরো টলারেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেখানে যদি কাউকে এইভাবে তৈরি করা হয়, তাহলে সেই খেলোয়াড়দের উপর যে প্রভাব বিস্তার করে তার ফল কিন্তু আমাদেরকে পেতে হবে, ভুগতে হবে। তখন হয়তো করছেন যে ক্লাব ক্রিকেটের মানটা খারাপ হয়েছে। আমি যা শুনি, ক্লাব কর্মকর্তাদের নিয়ে যদি কোনো একটা সেমিনার করা হয়, তাহলে তারা তাদের মনের কথা বলতে পারবে। এবং কিছু আম্পায়ারের কথা শুনি, আমার মনে হয় যে এদের বিপক্ষে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে লাগানো উচিত। এই জন্যই যে এটা একটা জাতীয় সম্পদ ক্রিকেট, এবং তারা যদি এই ধরনের আনফেয়ার কাজে লিপ্ত হয়ে এরকম অনৈতিক কাজ করে, তাদের মানে সর্বোচ্চ সাজা পাওয়া উচিত। এবং তাদেরকে যারা প্যাট্রোনাইজ করছে কিংবা বাধ্য করছে যদি কেউ, তাদেরও সাজার আওতা উচিত। বিকজ বাংলাদেশ দল, আমি শেষ করি নবনীতা, বাংলাদেশ দলকে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় দল। যদি কোনো পলিটিক্যাল দলও থেকে থাকে, তার যা সমর্থক, জাতীয় সম্পদ, তাদের যা সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক ভোট তার থেকে বেশি। সো দ্যাট সেই দেশের ক্রিকেটের ভবিষ্যতের যারা গড়ে উঠছে, তাদেরকে যদি আমরা ঠিকভাবে নার্চার করতে না পারি, তাদের মনে যদি এই ধরনের অনৈতিক জিনিস ঢুকিয়ে দেই এবং উপরে ওঠার প্রেরণা, জেতার জন্য যে কোনো অবস্থাতেই জিততে হবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করি, আমার মনে হয় উইচ ইজ অ্যালার্মিং। এই ব্যাপারটাকে শুনি বোর্ড পদক্ষেপ নিচ্ছে, বাট আরো অনেক সিরিয়াসলি। তাহলে কি করে বিকল্প খুঁজে পাওয়া যাবে সে প্রশ্ন আমি ফিরবো, যে নানা পর্যায়ের ক্রিকেটের যদি এই অবস্থা হয়। আমি নাজমুল আবেদিন ফাহিম, আপনার কাছে জানতে চাই, মোহাম্মদ ইব্রাহিম আলী লিখেছেন এখনই বিকল্প খেলোয়াড় খুঁজে বের করতে হবে। আরো নানাজন এই মন্তব্য করেছেন। কেন হোয়াইট লিখছেন যে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না যে আমাদের একটি মাত্র জায়গা যেটা দিয়ে বহির্বিশ্বে আমাদের সম্মান ও পরিচয়, সেখানে আমরা আবারও হারের ধারায় ফিরে যেতে পারবো না। তবে সালমান খান বলছেন যে 17 কোটির দেশে প্রতিভা পাওয়া যাবে না, এই নিয়ে এত মাথা খুঁটে মরবার নাকি কিছু নেই। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই নাজমুল আবেদিন ফাহিম, মাথা ব্যথাটার কারণ তো সেখানে যে গত কয়েক বছরে আমরা তো, আমাকে ঠিক করবেন আমি যদি ভুল বলি, যে নানা কম্বিনেশনে নানা চেষ্টা করলাম। ওপেনিং এ তো চেষ্টা করলাম এই ওপেনিং জুটি গড়ে তুলতে, এমনকি তামিমের একজন নির্ভরযোগ্য সঙ্গী দিতে, আমরা সেটাও পারলাম না। আমরা মাহমুদুল্লাহকে কোনো নির্দিষ্ট জায়গায় খেলাতে পারলাম না, কারণ নানা জনকে আগে পরে ঢোকালাম। কোনোটা সফল হলো না কেন? সৌম্য সরকার, লিটন দাস, ইমরুল কায়েস কিংবা মানে আমি জানি না মমিনুল, কেউই কেন বিকল্প হয়ে উঠতে পারছেন না?
বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। যেমন সৌম্যদের মতো খেলোয়াড়দের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ওরা এত ইয়াং বয়সে এই লেভেলে খেলা শুরু করেছে এবং ওদের পেছনে একটা সাকসেস স্টোরি ছিল। ওরা যখন আন্ডার-19 খেলেছে কিংবা তারপরে একাডেমিতে খেলেছে, কিছুটা এ টিমেও খেলেছে, ওরা মোটামুটি সাকসেসফুল ছিল। কিন্তু যতটা পরিপক্ক হয়ে এখানে আসা উচিত ছিল আমার মনে হয় না ততটা পরিপক্ক হয়ে এসছে। সো যেটা হয়েছে, ইনিশিয়ালি ওরা যখন সাকসেসফুল হয়েছে ওরা ধরে নিয়েছে বোধহয় হ্যাঁ ওরা এই লেভেলের জন্য ঠিক আছে, আমরা সবাই তাই ধরে নিয়েছি। কিন্তু ইমিডিয়েট সাকসেসের পরে যখন ফেলিয়ারটা আসলো, একটা ইয়াং ছেলের জন্য এই ফেলিয়ারটা হ্যান্ডেল করাটা খুব কঠিন ব্যাপার। একটা অভিজ্ঞতা যদি না থাকে, ফেলিয়ারের অভিজ্ঞতা যদি না থাকে, এই ফেলিয়ারটা হ্যান্ডেল করাটা খুব কঠিন ব্যাপার। তখন যেটা হয় যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট শুরু হয়ে যায় এবং এই এক্সপেরিমেন্টে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভিটি চাইতে নেগেটিভ রেজাল্টে নিয়ে আসে। আমার মনে হয় সেটা একটা বড় কারণ যে নিজেকে সারা জীবন যেভাবে খেলে এসছে সেখান থেকে সরে আসে ফেলিয়ারটাকে অ্যাডজাস্ট করার জন্য, এবং সেটা অ্যাকচুয়ালি আরও বেশি খারাপ রেজাল্ট নিয়ে আসে ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে। সেই জিনিসটা বোধ হয়েছে। আর সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে ওদেরকে কখনোই আমরা বলতে পারিনি যে না তোমার জায়গাটা আছে, তুমি নিশ্চিন্তে খেলো, এই কথাটা আমরা ওদের মধ্যে বলতে পারিনি। তারা সবসময় একটা এক্সাইটি নিয়ে খেলেছে, একটা টেনশন নিয়ে খেলেছে। এমনকি এই পাঁচও না, 5 জনের কথা বলছি, এর বাইরে 5 জনের ব্যাপারটা আলাদা। 5 জনের মধ্যে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদকে মাঝে মাঝে হয়তো এই টেনশনে থাকতে যেতে হয়েছে, এবং এটা খুব কঠিন। কিন্তু যদি একজন খেলোয়াড়কে সেই মেন্টালিটি নিয়ে খেলতে হয় যে আমি নট শিওর যে আমার ক্যারিয়ারটা সামনে কোথায় যাচ্ছে, এটা খুব ডিফিকাল্ট। তো ওই নিশ্চয়তাটা বোধহয় একটু দরকার, বিশেষ করে যারা নতুন, যারা একটু ফর্মে নেই, যারা একটু পিছিয়ে আছে। মানে অনেকে তো বলেন যে সৌম্য সরকারকে নিয়ে অতিরিক্ত মানে চেষ্টা করা হয়ে গেছে, মানে যথেষ্ট হয়েছে, মানে মানে আপনি কি বলছেন যে আরো আসলে সময় দিলে ভালো হতো? না, তার ক্ষেত্রে ডেফিনেটলি এটা হয়েছে, এবং আমি একবার বলেওছিলাম যে ওর একটা ব্রেক দরকার। একটা ব্রেক দিলে হয়তো আবার ফিরে আসতে পারবে, একটু পেছনে গিয়ে 2 কদম পেছনে গিয়ে আবার হয়তো 4 কদম সামনে আসতে পারবে। পেছনে যাওয়া মানে ডোমেস্টিক ক্রিকেট খেলবে কিংবা এই টিমে খেলবে, নিজেকে আবার কিছু রান করবে, ভালো সুযোগগুলো ফর্ম এখন করবে। কতটা আছে? মানে আপনি বারবার বলছেন যে আরো পরিপক্ক হয়ে যদি আসতো, আসলে মানে পরিপক্ক হবার সুযোগটা বাংলাদেশের ক্রিকেটে এখন কতটা আছে? না, পরিপক্ক হওয়ার জায়গা দুটো আছে। একটা হচ্ছে আপনার ডোমেস্টিক ক্রিকেটে, একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ইন্টারন্যাশনাল আমি বলছি যেমন এ টিম থাকতে পারে, একাডেমি টিম থাকতে পারে, ওখানে যে লেভেলে খেলাটা দরকার। আমাদের দায়িত্ব হচ্ছে নতুন প্লেয়ারদেরকে ক্রমাগত নতুন নতুন চ্যালেঞ্জ দেওয়া, যে এতটুকু পারবে তাকে এতটুকুতে দেওয়া, যে এতটুকু পারবে তাকে আরেকটু উপরে ওঠা। এই চ্যালেঞ্জটা সামনে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমাদের, সেটা অ্যারেঞ্জ করার দায়িত্ব আমাদের। সো ডোমেস্টিক ক্রিকেটে সেটা কতটুকু হচ্ছে, লিপুর কিছুটা আভাস দিল, কতটুকু হচ্ছে আই এম নট শিওর। ওইখানে আমাদের যথেষ্ট কিছু করার আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটও ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স, যদি আমার মনে হয় যে ও একটা ফিউচার প্লেয়ার, ও ফাস্ট ট্র্যাক করার পদ্ধতিটা কি হবে, ও এদের সাথে খেলাতে হবে, এই কন্ডিশন খেলাতে হবে, এই পরিমাণ খেলাতে হবে, স্পেসিফিক প্ল্যান থাকা দরকার। ও যদি আমার ফিউচার প্লেয়ার হয়ে থাকে, সেইভাবে প্ল্যান ওয়েতে যদি আগাই, তাহলে আমরা বুঝতে পারবো, আমরা মেজার করতে পারবো যে ও ঠিক কোথায় আছে, এখন কোথায় আছে, কালকে কোথায় থাকবে, পরশু কোথায় থাকবে, এবং ভবিষ্যতে ও কোথায় যাবে। এভরিডে ইট ক্যান বি মেজার্ড। এভরিডে বলতে আমি এভরিডে বলছি না, বাট ইট ক্যান বি মেজার্ড। এবং আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ও যেই সব কম্পোনেন্ট নিয়ে ওখানে যাবার কথা, সেই সব কম্পোনেন্ট নিয়ে ও এগোচ্ছে। এটা বোধহয় এটা সম্ভব। এই জিনিসগুলোর কিছুটা অভাব আছে আমাদের। হ্যাঁ, আমি একজন দর্শকের ফোন নিয়ে অঘর মণ্ডল আপনার কাছে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম পরিষ্কার শুনছি। হ্যাঁ, জি আমি লাবিব রামপুরা থেকে বলছি। বলুন। আমার এখানে প্রশ্নটা উপস্থিত 3 জনকেই বাংলাদেশ সিলেকশন কমিটি সম্পর্কে। এই যে এখানে ক্লাব পর্যায়ের করুণ অবস্থা নিয়ে যে কথা হইল, এই অবস্থাতেও যারা পারফর্ম করতেছে, তুষার, ইমরান, শাহরিয়ার, নাফিস, নাইম ইসলামদের মতো সিনিয়র প্লেয়াররা, তাদের কি পারফরমেন্সের ভ্যালুটা নাই? তারা কি বাংলাদেশ দলকে তাদের এক্সপিরিয়েন্সটা দিবে না? বাংলাদেশ দল এক্সপিরিয়েন্স কাজে লাগাবে না? এটাই আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ ভাই। অঘর মণ্ডল, এখন সিলেকশন পলিসি নিয়ে বলার আগে বলতে হবে যে আসলে আমাদের লিউ ভাই যে কথা বললেন, যে ফাহিম ভাই বলছেন বারবার ঘরোয়া ক্রিকেট, আপনার ঘরোয়া ক্রিকেটের মানটা কি, সেটা জাজ করা হচ্ছে কি? আচ্ছা, এগুলো দায়িত্বটা কার? আমি এটাও একটু জানতে চাই। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব কি আসলে খেলা আয়োজন, জাতীয় দল সিলেক্ট করা, নাকি যে প্রতিভা অন্বেষণ বা কাউকে পরিপক্ক করে তুলে আনা? মানে কার দায়িত্ব এই কাজগুলো? একজন সংসারের অভিভাবকের দায়িত্বটা যা, বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক হিসেবে ক্রিকেট বোর্ডের দায়িত্ব সেটা। বাজার করা থেকে শুরু করে, আয় করা থেকে শুরু করে, ব্যয় করা, সঞ্চয় করা, সব কাজই তার। অভিভাবকের যে কাজটা করে থাকেন, ক্রিকেট বোর্ডকে সেই কাজটি করতে হবে। এমনকি ক্লাব ক্রিকেটে কি দুর্নীতি চলছে কিনা, যথেষ্ট ভালো চলছে কিনা, সেটা তাদের দেখতে হবে। এবং তার জন্য একটি কমিটি আছে, যে কমিটিটার নাম ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটন। আমরা ক্লাব বলতে শুধুমাত্র বাংলাদেশে ঢাকার ক্লাব ক্রিকেট বুঝি। ডোমেস্টিক বলতে আমাদের চোখে শুধু ঢাকার ক্রিকেটটাই মনে হয়।
সারা বাংলাদেশের ক্রিকেটের চেহারাটা কি সেটা দেখতে হবে। ঘরোয়া ক্রিকেট আপনি বিপিএল হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেট সবচেয়ে বড়, সেইটা কতটুকু ফার্স্ট ক্লাসের আদলে হচ্ছে, যদি সেটাই ঠিক হতো তাহলে টেস্ট স্ট্যাটাস পাওয়ার 18 বছর পরে এসে আপনি কটা নতুন ভেন্যু তৈরি হলো, কটা ক্রিকেট বিকেন্দ্রীকরণ শব্দটা বাংলাদেশে ক্রিকেট থেকে শুরু করে সরকার সব জায়গায় অনেক বেশি প্রচলিত, চর্চিত, আমি প্রচলিত বলবো না, সেই চর্চায় থাকে, কাগজে থাকে, কিন্তু বাস্তবে থাকে না। যদি ক্রিকেটের বিকেন্দ্রীকরণ হতো তাহলে ঢাকা থেকে মানে ফ্লাইট ভাড়া করে করে কর্মকর্তাদের গিয়ে খুলনা, সিলেট সব জায়গায় টেস্ট আয়োজন করতে হতো না, ওখানেই কর্মকর্তা তৈরি হতেন, তারা ওখানকার ডোমেস্টিক ক্রিকেট দেখভাল করতেন, তার ওখানেও একটা সিলেকশন কমিটি থাকতেন, আঞ্চলিক বলি বা যে কোনো প্যানেল থাকতো, সেটা তো নেই। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে একটা অদ্ভুত জায়গায় এর সিলেকশন প্যানেলও কয় স্তর সেটা নিয়ে মানুষের মনে প্রশ্ন, আমরাও ক্লিয়ার না যে আলটিমেটলি ফাইনাল অ্যাপ্রুভাল কোন ভাবে আসে। এক আসতো বোর্ড থেকে, নাকি প্রেসিডেন্ট সই করবেন, না সিও সই করবেন, নাকি চিফ সিলেক্টর নিজে ব্রিফ করবেন, এক এক সময় এক একজন বলেন, সেটা হচ্ছে দুর্ভাগ্য। আর তাহলে এই যে নতুন, আমরা তো এই 5 জনের বিকল্পের কথা না হয় বাদই দিলাম, মানে নতুন যোগ্য খেলোয়াড় যে খুঁজে আনার, তারা কি করে আসছেন, মানে কি করে চোখে পড়ছেন, মানে সিলেক্টরেরই যদি ঠিক নাই চোখে পড়ছেন কি করে? যে কথা বললেন যে অনেকেই আন্ডার 19 দেখেই মনে হচ্ছে যে আগামী দিনের, এখন কর্পোরেট কালচারে হয় কি যে তরুণের পেছনে বিনিয়োগটা বেশি হয়, কিন্তু অভিজ্ঞতার আসলে কোনো বিকল্প নেই, সেটা আমরা ভুলে যাই। কর্পোরেটের মতন এটাও, ক্রিকেট বোর্ডকে কর্পোরেট বলা যেতে পারে, কিন্তু ক্রিকেট কালচার আর কর্পোরেট কালচার এক করে ফেললে বড় বিপদ। যে আপনি বিনিয়োগ করুন তরুণের পেছনে, যে আপনাকে অনেকদিন সময় দিবে, তার অর্থ এই নয় যে আপনি রাতারাতি অভিজ্ঞ খেলোয়াড়কে ছুড়ে ফেলবেন। যদি ওই থিওরি কাজ করতে তাহলে হয়তো আমরা 5 জনকে নিয়ে আজকে কথা বলতাম না। এদের পেছনে 10 বছরের বিনিয়োগ বোর্ডে থাকতে পারে, কিন্তু তাদের অভিজ্ঞতাটা তারা প্রয়োগ করছে ম্যাচে, সে কারণে বাংলাদেশের সাফল্য আসছে। তাহলে এই জায়গায় এটাও ঠিক যে আপনি ভালো করতে পারেন, কারো কারো জায়গা টিমে পার্মানেন্ট হয়ে যায়। যে এর আমি উদাহরণ দিতে পারবো অনেক। বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশ 2003 সালে অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে গেছে, প্রথম টেস্ট ডারউইনে ডেমিয়ান মার্টিন তাদের নাম্বার ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, 4 খেলে হাতে একটু ইঞ্জুরি খেলেননি, তার জায়গায় মার্টিন লাভ 127 নট আউট। পরের টেস্টে ডেমিয়ান মার্টিন ফিরেছেন 127 রান করে বসে যেতে হয়েছে। বাংলাদেশে এটা হলে কিন্তু মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে হইচই পড়ে যায়, তার এটা কি হলো, একজন সেঞ্চুরি করা প্লেয়ার কেন জায়গা পাচ্ছে না। এটাই হচ্ছে উন্নত ক্রিকেট সংস্কৃতির ধারক হলে ওই জায়গাটায় পৌঁছানো যায়। এখন তুষার ইমরানের কথা বললেন, তুষার ইমরান যে হারে রান করেছেন, সত্যি সেটা আজকে না, হয়তো আরো 2 বছর আগেই তার একটা সুযোগ আমি তো বিরতিতে যাই, বিরতির পর আমার দর্শকও খুব ইন্টারেস্টেড ক্রিকেট নিয়ে কথা উঠলেই এখন যে কথা, সেটা হচ্ছে যে মাশরাফি তো এমপি ইলেকশন করছেন, মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ থেকে, সাকিব আল হাসানেরও চাইবার কথা ছিল, মানে এই যে সরাসরি রাজনীতির প্রতি আগ্রহ, সেটা ক্রিকেটকে কোনোভাবে প্রভাবিত করবে কিনা। আর আমি আসলে ওই প্রশ্নটা দিয়ে শুরু করবো। আপনি তুষার ইমরানের প্রসঙ্গ তুলছিলেন, আমি জানতে চাই যে নড়াইল থেকে আরেকজন মাশরাফি বা মাগুরা থেকে আরেকজন সাকিব, এটা আসলে উঠে আসবার পরিবেশটা অন্তত আমাদের ক্রিকেট তৈরি করতে পেরেছে কিনা। একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। অঘর মন্ডল, আপনি শুরু করেছিলেন, আপনাকে দর্শক জিজ্ঞেস করেছিলেন যে তুষার ইমরানদের মতো অনেকে যারা ক্লাব ক্রিকেটে ভালো করছেন তারা উঠে আসতে পারছেন না কেন। আর আমার প্রশ্ন, দর্শকের মূল প্রশ্ন আসলে ফেসবুকেও মাশরাফির রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে। আমরা জানি যে মাশরাফি এমপি ইলেকশন করছেন, আর সাকিব আল হাসানও চেয়েছিলেন, কিন্তু তার চাবেন কথা ছিল, তারপরে আর মনোনয়ন চাননি। এই সরাসরি রাজনীতিতে আসা ঠিক হলো কিনা কাজী মাহবুব প্রশ্ন করেছেন। আবুল বাশার বলেছেন দলে থেকেই রাজনীতিতে যোগ দেওয়া ক্রিকেটকে বিপদগ্রস্ত করলো কিনা। আর কৃষ্ণেন্দু দাস বলছেন যে এর ফলে আসলে এরকম একটি পরিবেশে, ধরুন আরেকজন বিএনপি সমর্থকের ছেলে, তিনি ধরুন আওয়ামী লীগ এমপি যখন অধিনায়ক, তখন একজন বিএনপি সমর্থকের ছেলে ক্রিকেট দলে চান্স পাবেন কিনা। এটা মানে তাত্ত্বিক ব্যাপার, এবং নিজের এক একজনের মাইন্ডসেট এক এক রকম থাকে। এর উত্তরটা সব থেকে ভালো দিতে পারতেন মাশরাফি, যে তিনি খেলতে খেলতে এমপি হতে চান বা হবেন। আপনি কিভাবে দেখছেন? না, আমি দেখি এটার নজির নেই তা না, নজির আছে। নজির আছে এই কারণে সানাত জয়সূরি এমপি হওয়ার পরেও খেলেছেন, অসুবিধা নেই। আবার রিটায়ার করার পরে একটা দেশের প্রধানমন্ত্রী ও ক্রিকেটার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হাজার হাজার আছে, না হোক একাধিক আছে। একটা দেশের রাষ্ট্রপতি, ফুটবলার হয়েছেন, বোর্ডে আছেন, তারা অন্য বিষয়। কিন্তু মাশরাফি নামটার সঙ্গে অনেক বেশি আবেগ জড়ানো। সেই আবেগটা ক্রিকেটীয় আবেগ না, মাশরাফি আসলে একটা চরিত্র। সেই চরিত্র যে যেভাবে ব্যাখ্যা করতে পারেন
বহুভাবে ব্যাখ্যা করা যাবে। সত্যি একটা রঙিন চরিত্র বাংলাদেশ ক্রিকেটের। আমরা মাশরাফির সামনের অংশটা দেখি, পেছনেও অনেক 15-16 বৎসরের বেশি তিনি বাংলাদেশকে সার্ভিস দিলেন। শুধু আনন্দের নেতৃত্বের মাশরাফিকে আমরা দেখলাম তা কিন্তু না। আমরা তার পেছনের কষ্টের কাহিনীটুকু জানি না, দুঃখের কাহিনীটুকু জানি না। একসময় তাকে পরিত্যক্ত বলে ফেলে দিত, বোর্ডের বহু কর্মকর্তারা দ্বিধা করেননি। আজকে আবার তারা সেই তাকে 2003 সালেই তো ভাবা হয়েছিল একসময় যে আর খেলতে পারবেন না, মানে 15 বছর আগে। 15 বছর আগে 11তে বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। সুতরাং মাশরাফিকে একটু আলাদাভাবে দেখেন মানুষ। তবে আমি বিশ্বাস করি তবু তো তার একজন, তিনি ক্রিকেটার, তার একটা পেশা আছে। বাংলাদেশের রাজনীতিবিদদের অনেকেরই পেশা নেই, ব্যারিস্টারি করেন, আইনজীবী, ডাক্তারি পেশা, কেউ লিখছেন মৎস্যজীবী, কারণ কর ফাঁকি দেওয়াটা সহজ হয়। মাশরাফি অন্তত গর্ব করে বলতে পারবেন তিনি পেশায় ক্রিকেটার, বোর্ড থেকে বেতন পান, এত টাকা ট্যাক্স দেন, বাকিদের এই জায়গায় ফাঁক আছে। আপনি তাকে ভোট দিবেন কি দিবেন না সেটা, ক্রিকেটার মাশরাফি বাংলাদেশ জাতীয় দলে, কিন্তু প্রার্থী মাশরাফি বাংলাদেশ আওয়ামী লীগের, তাকে আমার ভোট দিতে হবে তেমন দায়বদ্ধতা আমার নেই, আবার দিব না। যদি আওয়ামী লীগ করে সে দিবেন না, তাও তারই বিবেচনা। নাজমুল আবেদীন ফাহিম আখতিয়ার রহমান প্রশ্ন করেছেন যে মাশরাফির জন্য, বাংলাদেশের জন্য ভালো হতো তিনি যদি নেতা না হয়ে ভবিষ্যতে কোচ হতেন, ক্রিকেট একাডেমি তৈরি করতেন। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম অঘর মন্ডলকে, আপনাকেই করি, যে সুযোগ আছে কিনা যে একজন নড়াইল থেকে একজন নড়াইল এক্সপ্রেস বেরিয়ে আসবেন, মাগুরা থেকে একজন সাকিব আল হাসান বেরিয়ে আসবেন, এই সুযোগগুলো এখনো বাংলাদেশের তৃণমূলে এই কোচিং এর ব্যবস্থাটিও তো গড়ে ওঠেনি। না, সত্যি ওইভাবে গড়ে ওঠেনি। এখন কিছু কিছু স্ট্রাকচার হয়েছে, বাট ওইভাবে গড়ে ওঠেনি, ঠিক ডিটেল ফ্রেমওয়ার্কটা ওইভাবে হয়নি। তবে হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখেছি যে মেধার অ্যাকচুয়ালি অভাব নেই বাংলাদেশে, প্রচুর মেধাবী খেলোয়াড় আছে। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের যে এরা এত সময় দেয়, এত পরিশ্রম করে, এবং এরা ওদের আগ্রহ এত প্রবল, ওটাকে যদি আমরা সত্যিভাবে কাজে লাগাতে পারতাম, সেটা আমাদের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতো। মাশরাফি, আমি শিওর যে মাশরাফি কোনো না কোনোভাবে তো ক্রিকেটের সাথে জড়িত থাকবেই, এবং রিটায়ারমেন্টের পরেও। এবং আমার যতটুকু মনে হয় নড়াইলে সে একটা ক্রিকেট একাডেমিও করবে, এবং একাডেমি থেকে নড়াইল বা আশেপাশে যারা আছে তারা সেই একাডেমিতে আসবে, এবং ওখান থেকে আমরা হয়তো মাশরাফির মতো খেলোয়াড় পাবো, কিংবা মাশরাফি চাইতেও ভালো একজন খেলোয়াড় আমরা আশা করি ওখান থেকে পাবো। এগুলো হবে। সাকিবেরও সেরকম ইচ্ছা আছে, আমি যতটুকু জানি, মাগুরা এরকম একটা একাডেমি করার। তো ওরা যদি এগিয়ে আসে, ভবিষ্যতে হয়তো এগুলো প্রাইভেট সেক্টর এগুলো একটু ইয়ে হবে। বাট আমার মনে হয় যে ভবিষ্যতে আস্তে আস্তে যদি ডিসেন্ট্রালাইজেশন হয় ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট আরো বেশি ছড়িয়ে যাবে, এবং গ্রাসরুট লেভেলে হয়তো আরো বেশি অ্যাক্টিভিটি হবে, এবং আরো বেশি আমরা ভালো খেলোয়াড়দের উঠে আসতে দেখব। তবে আমরা এখনো বেশ খানিকটা পিছিয়ে আছি। গাজী আশরাফ হোসেন লিপু, আপনি কেমন দেখছেন এই বিষয়টিকে, যে আমাদের বর্তমান অধিনায়ক তিনি নির্বাচন করতে যাচ্ছেন, এবং আমাদের সাকিব আল হাসানও নির্বাচন করতে চাইছেন বলে, ভাবছেন বলে খবর বেরিয়েছিল। মানে অনেকে বলছেন এর ফলে ক্রিকেটের সাথে রাজনীতি মিশে গেল কিনা? দেখেন, আমরা শুনেছি যে সাকিব হয়তো চেয়েছিল, কিন্তু তাদের মুখ থেকে কিন্তু তেমন আমরা কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। তো কাজেই অনেক সময় আমার মনে হয় যে তাদেরকে নিয়েও রাজনীতি হয়ে যায়, যে এই দুজন চেয়েছিল আমাদের দলের হয়ে, সো দ্যাট এটা এক ধরনের রাজনীতি হতে পারে রাজনীতিবিদদের, বিকজ রাজনীতিবিদদের কাজই রাজনীতি করা, সেটা ইজ দেয়ার ফিল্ড। সো আমি এটাকে ওইভাবেই দেখছি। তো যেহেতু মাশরাফি জয়েন করেছে এমন একটা সময় যে মাশরাফি রিলি মানে ক্রান্তি লগ্ন তার ক্রিকেট ক্যারিয়ারের, তিনি হয়তো রিটায়ার করে সে রাজনীতিতে পুরো গেলে হয়তো ভালো হতো, বাট এটাও ঠিক 5 বছর পরে তাকে আবার অফার করা হবে কিনা, এই রাজনীতিবিদরাই তাকে আবার জায়গা দেবে কিনা, আই হ্যাভ এ ডাউট। Because certainly he is going to be more popular than lot of রাজনীতিবিদ। তিনি যখন যাবেন তার ফিল্ডে, যদি তিনি জিততে পারেন, তাহলে তিনি কিন্তু তার কথা কিন্তু অনেক বেশি মনোযোগ দিয়ে শুনবে অনেকের থেকে, সেটা আবার অনেকের ভালো লাগবে না, আই ক্যান টেল ইউ। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে, যে জন্য আমি মনে করি চাই, বাংলাদেশের কোনো গ্যারান্টি নেই যে বাংলাদেশ 2019-এ বিশ্বকাপ জিতবে, বিকজ এরকম জেতার জন্য সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তানের মতো অনেক শক্তিশালী দেশ যারা বহুদিন ধরে ক্রিকেট চর্চা করছে, তারা কিন্তু সবাই জিততে পারে না, একটা দলই জিতে। সো দ্যাট এখানে হিউজ একটা হ্যাম্পার হয়ে যাবে তার পারফরমেন্সের কারণে। আমার মনে হয় তার খেলার সময় চিন্তা ভাবনাটা তার মাঠেই থাকবে, তিনি যদি দলে থাকেন। কিন্তু তিনি যদি রাজনীতিতে আসতে পারেন, তিনি যদি পার্লামেন্টে যেতে পারেন, তিনি যদি সেখানে আইন প্রণেতা হতে পারেন, তবে তিনি পৃথিবীর বিশ্বের যে কতগুলো উন্নত দেশ যারা ক্রিকেট খেলছে টপ লেভেলে, তাদের দেশের ক্রিকেট কালচার, তাদের দেশের ক্রিকেট প্রশাসন কিভাবে চলে, সেই দেশের ক্রিকেট কিভাবে অর্গানাইজড হয়, যে জ্ঞানটা নিয়ে আসতে পারবেন তামিম, সাকিব কিংবা মাশরাফির মতো খেলোয়াড়রা,
এটা কিন্তু অনেকের নেই। ও তিনি কাজে কিন্তু আপনি আপনার অনেক স্বার্থে ভাবছেন, মানে আপনি Yes, ভাবছেন যে আমি মাশরাফি এই সব দেশের- সময় গেলে মানে ক্রিকেট নিয়ে অনেক কাজ করবেন। আপনার এই দেশের ইশতেহারে কয়টা ইশতেহারে আপনি ক্রীড়া নীতি নিয়ে কথা দেখেছেন? বিকজ হ্যাঁ, বাংলাদেশের খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা এগুলো প্রায়োরিটি পাবে, বাট যুব সমাজের মানে অবক্ষয়, এই নেশাগ্রস্ততা, সেগুলোর থেকে বের করে নিয়ে আসার জন্য স্পোর্টস একটা অনেক বড় রোল মডেল হতে পারে। এবং বাংলাদেশকে পৃথিবীতে পরিচিত করিয়ে নেওয়ার জন্য আপনি একাডেমির কথা বলছেন, একাডেমিটা কত ভালো হতে পারে এটা অনেকের ধারণা নেই। আমি 82 সালে আইসিসি ট্রফি খেলতে গিয়ে জাস্ট ওয়েস্ট মিডল্যান্ডে ছিলাম, যেখানে বার্মিংহামের আশেপাশে। আমি 25টা মাঠে 25 দিন ক্রিকেট খেলেছি। আজকের থেকে কত বছর হিসাব করেন, 35 বছর আগে। নেদারল্যান্ডের মতো একটা দেশে যেখানে নাকি ক্রিকেট খেলা হয় না, সেখানে যখন সাইড ম্যাচ খেলতে গেছে, আমি প্রতিটা ক্লাবের মাঠে আমি হকির অ্যাস্ট্রোটার্ফ দেখেছি। সো তাদের স্ট্রাকচারটা যা, তাদের কিশোররা যেভাবে সুযোগ পায়, ফ্যাসিলিটিস, আমরা যখন আরো উন্নত এমনকি দেশের দিকে নেদারল্যান্ডসে যাচ্ছি, তৈরি করে ফেলেছে। নেদারল্যান্ডসের মতো জায়গায় সি লেভেলের নিচে, সো দ্যাট এই সমস্ত জিনিস কিন্তু আপনি বাইরে না গেলে, না দেখলে বুঝতে পারবেন না। সো ওই সময় মাশরাফিদের মতো লোকজনই কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ে গিয়ে দে ক্যান ডিকটেট দোজ পিপল, ইউ আর গোইং টু মেক ইট দিস ওয়ে। আবার ফুটবলেরও কিছু লোকজন আছেন, আমি জানি তারাও আসবেন হয়তো। আমার অনেক দর্শক আজকেও লিখছেন যে ফুটবল নিয়ে কেন কথা বলি না আমরা, যে সো দ্যাট আমরা চাই যে সামগ্রিকভাবে পুরো স্পোর্টসটাই আসুক। একটা জেলাতে হ্যান্ডবল হতে, টেবিল টেনিস হতে, ব্যাডমিন্টন হতে খুব অল্প জিনিসের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু কাজী মাশরাফিকে আপনি একজন ক্রীড়া অ্যাম্বাসেডর হিসেবে আসলে স্বপ্ন দেখছেন। অ্যাবসলিউটলি। এবং তিনি দলনায়ক থাকা অবস্থায় দল সিলেকশন থেকে শুরু করে যা ঘটছে, হি ইজ ওয়াচিং এন্ড হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু স্টেপ ইন দেয়ার এন্ড হি ইজ গোইং টু স্টপ অল দোজ নিউসেন্স, আই ক্যান টেল ইউ। অসংখ্য ধন্যবাদ গাজী আশরাফ হোসেন লিপু, ধন্যবাদ নাজমুল আবেদিন ফাহিম, ধন্যবাদ অঘর মন্ডল, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামী রোববার রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি।